স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আজকে আমি খালেদ মহিউদ্দিন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, চিরন্তনীর মর্যাদা পেয়েছে এই বাণী। তবে মর্যাদা আর প্রয়োজনে আলাদা করে বলতে হয় উচ্চশিক্ষার কথা। প্রতিযোগিতার বিশ্বে রাষ্ট্র চালনায় উচ্চশিক্ষিত লোকের কোনো বিকল্প নেই, অথচ রাজনীতি ও বাণিজ্যের ফাঁদে পরে ক্রমেই শ্রীহীন হয়ে পড়ছে আমাদের দেশের উচ্চশিক্ষার ব্যবস্থা। মেধাবীরাই কেবল বিশ্ববিদ্যালয় হবেন এমন দিন এখন আর নেই। দলীয় পরিচয় সহ মেধার সঙ্গে সম্পর্ক নেই এমন অনেক কিছুই এখন শিক্ষক হবার অন্যতম শর্ত। ছাত্র শিক্ষকেরা কেবল শিক্ষার বিষয়টি বাদ দিয়ে অন্য সবকিছু নিয়ে যেন ব্যস্ত, এমন অভিযোগও কম নয়। ইদানিং ভর্তি পরীক্ষা নিয়েও বাড়ছে নতুন গোলমাল। নিত্য নতুন ফর্মুলা চাপে আশঙ্কায় দিন কাটছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের। ভিসি প্রভিসির পদত্যাগ দাবির আন্দোলনের কারণে দিনের পর দিন ফাঁকা পড়ে আছে বুয়েটের শ্রেণী কক্ষ। নির্বাচিত ভিসি দায়িত্ব নিলেও এখনো স্বস্তি ফেরেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা ক্ষেত্রে উচিত অনুচিতের সিদ্ধান্ত জানতে প্রায় উচ্চ আদালতে যেতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী কিংবা অভিভাবকদের। এ অবস্থা আজকের বাংলাদেশ আমরা খুঁজবো কিছু প্রশ্নের উত্তর। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার উপযোগী পরিবেশের ঘাটতি হচ্ছে কেন? কোচিং বাণিজ্য বন্ধের কথা বলে ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কতটা যৌক্তিক? নির্বাচনের বাইরে সরাসরি উপাচার্য নিয়োগের কি প্রভাব পড়ছে শিক্ষাঙ্গনে? ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে আন্দোলনের কারণে কেন বিপর্যস্ত হচ্ছে শিক্ষাঙ্গন? জানিয়ে রাখি, আজকে বাংলাদেশ আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব পেছনে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব ডক্টর প্রাণ গোপাল দত্ত, আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব ডক্টর আনোয়ার হোসেন এবং বিশিষ্ট স্থপতি জনাব মোবাশের হোসেন। স্বাগত আপনাদের। জনাব প্রাণ গোপাল দত্ত, শুরুতে আপনার কাছ থেকে একটি এতদিন মানে গত 2-3 সপ্তাহ ধরে যে বিষয়টি অনেক বেশি আলোচিত, যে মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে, সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাইবো যে এই মেডিকেলে ভর্তি নিয়ে, যে পরীক্ষা ছাড়া ভর্তি নিয়ে গত কয়েকদিন ধরে একটি কথাই বারবার শোনা যাচ্ছে যে যদি সবার একই ধরনের রেজাল্ট থাকে, ধরা যাক 5000 ছাত্রের যদি জিপিএ 5 থাকে, তার মধ্যে 200 ছাত্র কিভাবে নির্বাচিত করা হবে? বলা হচ্ছে যে নম্বরের একটি মূল্যায়ন, কিন্তু আমরা যেই মুহূর্তে গ্রেডিং পদ্ধতিতে ঢুকেছি তখন তো নম্বর পত্রের কথা, তো নম্বরের মূল্যায়ন তো হওয়ার কথা না। এই বিষয়ে বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে এই সিদ্ধান্তটা যে স্বাস্থ্যমন্ত্রী একা নিয়েছেন তা তো না। এই সিদ্ধান্তটা নিশ্চয়ই স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, তার মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল শিক্ষার সাথে জড়িত পরিচালক, মেডিকেল শিক্ষার সাথে জড়িত অতিরিক্ত সচিব, সচিব বা বিএম এর মহাসচিব, এদের সবাইকে নিয়ে হয়তো আপনার মতামত কি নেওয়া হয়েছে স্যার এর সময়? না, এই ব্যাপারে আমার কোনো মতামত নেওয়া হয়নি। নিশ্চয়ই তাদের সবাইকে নিয়ে এই মতামতটা নেওয়া হয়েছিল। জি স্যার। এখন প্রশ্ন যেটা দাঁড়িয়েছে, আপনি যেটা বলেছেন সেটাও সত্যি কথা। যেমন সৃজনশীল পরীক্ষা পদ্ধতি চালু করার জন্য শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু 2 বছর আগে থেকে বলে আসছিলেন। এখানে যদি এই কথাটা আজকে 2012 সালে যারা এসএসসি পাশ করেছেন, 2010 সালে তারা কিন্তু এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, তখন থেকে যদি বলে দেওয়া হতো যে ভবিষ্যতে এই পরীক্ষাটা শুধু নম্বরের ভিত্তিতেই হবে, তাহলে কিন্তু এই প্রশ্নটা আজকে উঠতো না। কারণ ছাত্ররাও কিন্তু সত্যিকার অর্থে তারা 80-র উপরে পাওয়ার জন্য ব্যস্ত ছিল না। আমাদের সময় আমরা কি করতাম? আমরা চেষ্টা করতাম কিভাবে 100-তে অঙ্কে 100 পাওয়া যায়, কিভাবে অতিরিক্ত অঙ্ক যেটা ছিল মানে অ্যাডভান্স ম্যাথ বা ইলেকটিভ ম্যাথ, সেখানে 100-তে 100 পাওয়া যায়। এখন তো ছেলেরা চিন্তা করছে যে আমি প্রত্যেকটা বিষয় 80 করে পেলে আমি গ্রেড এ হয়ে গেলাম। তো এই ক্ষেত্রে ডেফিনেটলি এটা আমার ব্যক্তিগত মতামত যে এই সিদ্ধান্তটা আগে জানিয়ে নিয়ে করা উচিত ছিল। মিনিমাম 2 বছর আগে থেকে প্রিপারেশনটা নেওয়া উচিত ছিল, যেটা শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় সৃজনশীল পরীক্ষা পদ্ধতির ব্যাপারে করেছেন। কিন্তু তারপরেও একটা কথা এখানে থেকে যাচ্ছে, কোর্টে গিয়েছে, কোর্ট দ্বিধা বিভক্তির একটা রায় দিয়েছে, তাহলে এখন আরেকটা বেঞ্চে যাবে, আইদার একক বেঞ্চ অথবা 3 জন বিচারপতিকে নিয়ে গঠিত একটা বেঞ্চে, সেখানে আর দ্বিধা বিভক্তি হবে না, 2 জন একদিকে থাকবে, একজন অন্যদিকে থাকবে। আইনের প্রতি শ্রদ্ধা থাকলে সেটা আমরা মেনে নেব। আর যদি তাও আমরা মনে না করি, আমি তো মনে করি না যে মন্ত্রী মহোদয়ের যে সিদ্ধান্তটা সেটা কুরআন শরীফের বাণীর মতো একটা অমোঘ বাণী, সেটা পরিবর্তন করা যাবে না। সেটা সবাই মিলে বসে আবার আলাপ আলোচনা করে সেটা। স্যার, প্রবলেমটা হচ্ছে যে এই যে আমরা একটা দোলাচলে থাকছি যে মানে এটা ভর্তি পরীক্ষা হবে কি হবে না, সেটা আর কি অনেক দরকার ছিল। আমরা কি আগামী বছর, আপনি যেরকম বলছেন 1 বছর সময় দিয়ে বা 2 বছর সময় দিয়ে আমরা এটা করতে পারব? এটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু সেই ক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত মতামত কি ছিল আমি জানি না। উনি তো সমষ্টিগত একটা মতামত নিয়েছেন।
সেই মতামতটা কেন এরকম আসলো সেটা সম্বন্ধে আমি কিছু এক্সিকিউটিভ বলতে পারবো না। ডিসিশনের দিকে তো ক্ষেত্রে তো প্রধান নির্বাহীকেই দায়িত্ব নিতে হবে, যার মত তা যাদের সাথেই অবশ্যই। তিনি আলোচনা করুন। স্যার, আপনার কি মনে হয় এই সম্পর্কে, আপনার কি মতামত যদি আমরা ছোট্ট করে শুনি? আমার তো মনে হয় প্রফেসর প্রাণগোপাল যেটা বললেন সেটাতে যুক্তি আছে, এবং যখন এই সিদ্ধান্তটি এলো এই প্রশ্নগুলো আমার মধ্যেও এসছে, যে হঠাৎ করে এসছে, এবং যে সে কারণেই যে একেবারেই যারা পরীক্ষায় এবার ভর্তি হবে, ভর্তি ইচ্ছুক, তাদের যে প্রতিবাদ দেখেছি স্বতঃস্ফূর্ত। আর এর সাথে আরেকটা বিষয় আছে, যে কোচিং বাণিজ্য, যে বলা হয়েছে যে কোচিং বাণিজ্যের থেকেও আমাদের মুক্তি পেতে হবে, কিন্তু কোচিং বাণিজ্যের থেকে মুক্তির পাওয়ার বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, সেটার জন্যে একটা যে পদ্ধতি চলছিল সেটাকে হঠাৎ করেই বন্ধ করে দেওয়াটা, এটা খুব বেশি যুক্তিসঙ্গত মনে হয়নি। আমার মনে হয় যে সময় দিতে হবে, তা যেন মানসিক প্রস্তুতি থাকে, এবং নম্বরের ভিত্তিতেই যদি হয় তাহলে নম্বর যেন তারা সেভাবে ভালোভাবে পেতে পারে, সেই জন্য তারা প্রস্তুত হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমি আপনাকে আপনার বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটি আসলে আমি একটু উদ্ধৃত করতে চাই, যে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের সাবেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক নজরুল ইসলাম কালকে একটি প্রথম আলো পত্রিকাতে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি একটু কোট করছি, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবারে তেমনটাই ঘটেছে যে মানে আরেকটু আগে থেকে পড়লে উপাচার্যরা সাধারণত সরকারের থেকে নিয়োগ পান, পরে নির্বাচিত হন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবার তেমনটাই ঘটেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য তো নির্বাচনই চাচ্ছেন না, তিনিও ভালো উদাহরণ রাখলেন না। আবার অধ্যাপক আনোয়ার হোসেন একটা সংকটকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হয়ে গেলেন। ভালো হতো তিনি যদি বলতেন আমি নির্বাচন করে দিয়ে চলে যাব, আমি প্রার্থী হব না, তাহলে তিনি অনেক মহৎ হিসেবে বিবেচিত হতেন। তা না করে তিনি জাহাঙ্গীরনগরের সমস্যা নিজের ঘাড়ে নিলেন। আমি এটা পড়েছি, এবং এটা পড়ে আমি একদিকে ব্যথিত হয়েছি এবং একটু অবাকও হয়েছি আমাদের নজরুল ইসলাম সাহেবের এই মন্তব্য দেখে। আমার মনে হয় তিনি বিষয়গুলো ঠিকমতো খোঁজ নেননি, জানেন না, এবং ইউজিসির একজন প্রাক্তন চেয়ারম্যান হিসেবে যে এই যে মন্তব্য তিনি করলেন, এটা আমি একটু দায়িত্বহীন মন্তব্যই তিনি করেছেন। এ কারণে যে আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয় একটা জাহাঙ্গীরনগরের সংকটকালে 4 বছরের জন্য, আমি কিন্তু উপাচার্য প্যানেল নির্বাচন দিয়েছি 73 অ্যাক্ট অনুযায়ী। আমি সরকারের সঙ্গে পরামর্শও করিনি, উপাচার্য হিসাবে আমি সেটাই যথার্থ মনে করেছি। এবং নজরুল ইসলাম সাহেবের জানার কথা যে আমাদের যে সিনেট, সেই সিনেটে কেউ সেখানে উপাচার্য প্রার্থী হন না, আমি যেমন কোনো প্রার্থী হইনি। আমি প্যানেল দিয়েছি, সেই সিনেটে আমার নাম প্রস্তাবিত হয়েছে, সেখানে আমাকে কেউ সমর্থন করেছেন, এবং আমি শুধু বলেছি যে আমার নাম যদি সেখানে প্রস্তাবিত হয়, সমর্থিত হয়, তাতে আমার অমত থাকবে না, কিন্তু আমি নিজে কোনো প্রার্থী সেখানে হইনি। এবং সেখানে আমাদের 73 অ্যাক্ট অনুযায়ী 3 জনের প্যানেল হয়, সেই 3 জনের প্যানেল থেকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমাকে সেখানে নিয়োগ দিয়েছেন। এখন ঘাড়ে তো কাউকে নিতেই হবে, সেখানে নজরুল ইসলাম সাহেবের নামও প্রস্তাবিত হতে পারে, আমাদের বিশ্ববিদ্যালয়ে তাতে কোনো সমস্যা নেই, তিনিও ঘাড়ে নিতে পারেন, তার দায়িত্ব। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলি কঠিন সমস্যা, সেখানে একজন নির্বাচিত উপাচার্য হিসাবে অবশ্যই আমি সে দায়িত্ব নিজের কাঁধে নিয়েছি এবং তার সমাধানের চেষ্টা করছি। স্যার, মানে সেই দায়িত্বটা মানে কিরকম কঠিন মনে হচ্ছে না? আজকে যেমন ডিন নির্বাচনের ফলাফল স্থগিত করতে হয়েছে স্যার। না না, সেটাও তো ঠিক নয়, সে কথাটাও ঠিক নয়। কেন স্যার? এই যে সংবাদগুলো চলে আসে এখানে, এটা ফলাফল আমাদের স্থগিত হয়নি? না, এই কথাটিও কিন্তু যথার্থ নয়। এই জন্যই আসলে আমাদের যে সংবাদ, গতকালকে দেখলাম পত্রিকায় এসছে যে সেখানে সাজোয়াজান, তারপরে জল কামান নিয়ে পুলিশ প্রস্তুত, থমথমে অবস্থা, আসলে কিন্তু বাস্তব অবস্থার সেটা প্রতিফলন নয়। এবং যে এটাও আমাদের এখানে ডিন নির্বাচন হয়েছে এবং একটি অনুষদে 2 জন সমান সংখ্যক ভোট পেয়েছেন, আর 3টি অনুষদে সেটা নির্ধারিত হয়ে গেছে। যেখানে সমান সংখ্যক ভোট পেয়েছেন সেটা স্থগিত আছে, সেটার ফলাফলটা স্থগিত আছে, কিন্তু বাকিগুলো হয়ে গেছে এবং সেটাও ঠিক হয়ে যাবে। এখানে যে সমস্যা আছে যে এটা কি একটা লটে ঠিক হবে না, এটা কোনো কেউ বলছেন যে একটা ভোটের ব্যাপার আছে, যে সেখানে সেটা এখনো। স্যার, এই কোডটাকে ঠিক না যে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেছেন উভয় পক্ষের শিক্ষকেরা 2টি ব্যালটের ভোট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করলে ফলাফল ঘোষণা স্থগিত করা হয়? সেই কথাই তো বলছি যে আমাদের 4টি অনুষদের মধ্যে একটি অনুষদে এই ঘটনাটি ঘটেছে,
যে দুজন প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন, কিন্তু সেখানে সেটা কি আমাদের এটা একটা লটারিতে হবে না এটা সমাধান কিভাবে হবে সে বিষয়টা স্থগিত আছে। সুতরাং আমাদের যে দিন নির্বাচন স্থগিত হয়ে গেছে ফলাফল সেটা ঠিক না। সেটা ঠিক, মানে দুটি। এদিকে স্যার আপনারা নিশ্চয়ই জানেন যে রাজধানীর শাহবাগে এটি সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তার নাম জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষার্থী, তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল আজ রাতেই শাহবাগ মোড়ে 2 দফায় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শাহবাগ পুলিশ বক্সে। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের প্রতিবেদক আরিফুল ইসলাম মিঠু। সবশেষ পরিস্থিতি জানতে কথা বলছি তার সঙ্গে। মিঠু, শাহবাগ এলাকায় এখন কি অবস্থা? খালিদ, পুরোপুরি মোটামুটি রাত 8টা থেকে এই ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে। রাত 8:30টার দিকে কিছু ছেলে পেলে, প্রায় 1 থেকে 150 হবে, এই ছেলে পেলে ঢাকা ইউনিভার্সিটির, তারা এই মৃত্যু খবর শুনে তারা শাহবাগ মোড়ে আসেন এবং আসার পরে ওখানে যে যানজটে আটকা প্রায় শতাধিক গাড়ি তারা ভাঙচুর করে। পরবর্তীতে তারা নীলক্ষেতে চলে যান। নীলক্ষেত এলাকাতেও কিছু গাড়ি তারা ভাঙচুর করেছে এবং একটা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছে, এতটুকু আমরা জানতে পেরেছি। মিঠু, এখনকার কি অবস্থা, এখন কি হচ্ছে সেখানে? এখন পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রিত। এখন শাহবাগ এলাকা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, তবে এখন পর্যন্ত নীলক্ষেত এলাকার পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হয়নি। ছাত্ররা এখনো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো গাড়ি পেলেই তারা আক্রমণ চালাচ্ছে ইট বা লাঠি দিয়ে। মিঠু, আপনাকে ধন্যবাদ। এরপরে যদি আর কোনো কিছু ঘটে আপনি নিশ্চয়ই আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা একটু স্থপতি মোবাশ্বের হোসেনের কাছে আসি। বুয়েট নিয়ে কি অচল অবস্থা সৃষ্টি হয়েছে, কিন্তু বুয়েটে যদিও বুয়েট খুলে দেওয়া হয়েছে কিন্তু কোনো ক্লাস চলছে না। তো এই ক্ষেত্রে বুয়েটের উপাচার্য এবং প্রো উপাচার্যের পদত্যাগ চাইছেন বুয়েটের শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ, কিন্তু এই ক্ষেত্রেও কি আমরা একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে একটা আন্দোলন কর্মসূচি, আলোচনার কোনো পথ বা কোনো সমাধানের পথ আমরা রাখি না, এরকম একটা অভিযোগ? এখানে একটু তথ্য আমাকে দিতে হবে। শুরুতেই যখন এই ঘটনাটি ঘটে আমি দায়িত্ব নিয়েছিলাম এই সরকার এবং শিক্ষকদের মধ্যে আলোচনা চালানোর। তো শুরুটা হয়েছে খুব ইন্টারেস্টিং ভাবে। আমি বুয়েট অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সভাপতি, জামিলুর রেজা সাহেব সভাপতি, সেই কারণেই, প্লাস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হওয়ার কারণে, ওয়ান ফাইন মর্নিং আই ফাউন্ড আমার অফিসে শিক্ষকদের সমস্ত কমিটির সব সদস্য আমার ওখানে আসেন, এসে আমাকে অনুরোধ করেন। অনুরোধটা হচ্ছে এই যে তার আগের যে ঘটনাটা ঘটেছে ওইটার যদি একটু আনুষঙ্গিক বলি তাহলে জিনিসটা বোঝা যাবে। শিক্ষকরা এক পর্যায়ে হঠাৎ ক্লাস নেওয়া বন্ধ করলেন। তার আগে ওনাদের 16টা দাবি ছিল। দাবিগুলি যখন পর্যালোচনা করা হয় নাই সেই মুহূর্তে এক সময় তারা স্ট্রাইকে চলে যান, অর্থাৎ ক্লাস নেওয়া বন্ধ করেন। ওনাদের ধারণা ছিল, যেটা আমার হান্স, যে বুয়েটের মতন ইউনিভার্সিটিতে যদি 2 দিন বা 3 দিন এই ধরনের ঘটনা ঘটে সারা বাংলাদেশে একটি অন্য ধরনের আলোচনার বিষয়বস্তু হয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল যে কেউ এটাতে সেরকম সাড়া দেয় নাই। 3 দিন 4 দিন 1 সপ্তাহ যখন চলে যায়, 1 সপ্তাহ পরে যখন দেখলেন যে সরকার পক্ষ থেকে কোনো রকম নেগোসিয়েশন করার বা আলোচনা করার কোনো ব্যবস্থা না হচ্ছে, সেই মুহূর্তে শিক্ষকরা আমাদের কাছে আসলেন। আমাদের কাছে এসে সরাসরি আমাকে যে অনুরোধটা করেছে আমি সেটুকুই সরাসরি বলবো, অর্থাৎ আমাদের বুয়েট অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের কাছে, যে আমাদেরকে সম্মানজনকভাবে ক্লাসে ফিরে যাওয়ার একটি ব্যবস্থা করে দেন। আমরা ছাত্রদের এই ক্লাস না নেওয়া দেখতে পাচ্ছি না। আমি আই হ্যাড এ মিটিং, সেভারাল মিটিং উইথ দ্য মিনিস্টার্স এবং আদার পিপুল। সেখানে যখন আমি এই আলোচনায় যাই, ওনাদের 16টি দাবির ভিতরে ওনার সাথে আলোচনা করে একটি সিদ্ধান্তে আমি আসি যে আপনারা কত দূর পর্যন্ত ছাড় দিতে পারবেন। তাদের মাত্র তখন শেষ মুহূর্তে আমার সাথে যে নেগোসিয়েশনটি হয়েছিল, যে একটি দাবি, কি দাবি? প্রো ভাইস চ্যান্সেলরকে পদত্যাগ করতে হবে। আমি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে বলেছিলাম যে ওনাকে প্রয়োজনে অন্য কোথাও ভাইস চ্যান্সেলর করে পাঠিয়ে দেওয়া হোক, তাতে বুয়েটের এই গন্ডগোলটি মিটে যাবে। কিন্তু সেটি হয় নাই। পরবর্তীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন গন্ডগোল শুরু হয়, তাতে বুয়েটের এই গন্ডগোলটি মিটে যাবে, কিন্তু সেটি হয় নাই। পরবর্তীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন গন্ডগোল শুরু হয়, এর ভিতরে
প্রধানমন্ত্রীর সাথে তাদের দেখা করানোর চেষ্টা করা হয়, যাতে প্রধানমন্ত্রী, ওনাদের বক্তব্য ছিল যে প্রধানমন্ত্রী যদি আমাদেরকে ক্লাসে ফিরে যেতে বলে আমরা সাথে সাথে ক্লাসে ফিরে যাব। কিন্তু সেটিরও আমরা ব্যবস্থা করতে পারি নাই অনেকগুলি কারণে, সেগুলি এখানে ব্যাখ্যা করার দরকার নাই, চেষ্টা করার পরেও পারি নাই। কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন খুবই খারাপ অবস্থা হয়, যখন শিক্ষকদের সাথে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন, তার 2 দিন পরেই কিন্তু 2 দিন কি 3 দিন পরেই বুয়েটের টিচারদের সাথেও দেখা করেন এবং টিচারদেরকে প্রধানমন্ত্রী নেত্রী বলার সাথে সাথে কিন্তু পরের দিন তারা ক্লাসে যোগদান করেন। এখানে সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটি ঘটেছে, শিক্ষকরা সেই কথাটি বলে নাই, সে কথাটা আমি বারবার বলছি। 7 দিন কি 8 দিনের মাথায় দেখা গেল যে ভাইস চ্যান্সেলর, যার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রীর বা পাশে বসে উনি একটি মিটিংয়ে, অর্থাৎ একটি আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বা পাশে বসে আছেন। তো যার ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করা হয়েছে, তাকে নিয়ে যখন প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠান করেন, তখন এই শিক্ষিত সমাজের, এই শিক্ষিত ব্যক্তিগুলির মানসিক অবস্থা কি হতে পারে এবং সরকারের প্রতি তাদের বিশ্বাস এবং আস্থা কোন পর্যায়ে যেতে পারে। এইখানেই কিন্তু দুর্ঘটনার শুরু। পরবর্তীতে প্রধানমন্ত্রীর ওখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, তখন এই ঘটনাটা ঘটতে যায়। কিন্তু একটি বিষয়, সেটা যতই ন্যায় বা যত ধারাবাহিক কারণে হয়ে থাকুক, ক্লাস বন্ধ করে দেওয়াটা কি এটার একটা সমাধান? ক্লাসে না যাওয়াটা কি একটা সমাধান? শিক্ষকরা কিন্তু 7 দিন পরে প্রধানমন্ত্রী বলার সাথে সাথে ক্লাসে ফিরে গেছে। না, তারপরে প্রধানমন্ত্রী বলার পরে ক্লাসে ফিরে গেছেন এবং তারা একটা আলটিমেটাম দিয়েছেন, তারপর আবার তারা না, ক্লাস একদিনও বন্ধ করেন নাই শিক্ষকরা, এখন বন্ধ করেছে গত 2 দিন থেকে। এটা কি হ্যাঁ, এখন এইটার প্রশ্ন আসা যাক। প্রধানমন্ত্রী নিশ্চয়তা দিয়েছেন, আমাদের নেত্রী বলেছেন এটা সমাধান করবেন, সমাধান হয় নাই। এবং শিক্ষকরা যখন আলটিমেটাম দিল, আমি বলিনি, শিক্ষকরা যখন আলটিমেটাম দিল, আমরা বুয়েটা থেকে আমরা তাদেরকে অনুরোধ করলাম যে আলটিমেটাম উইথড্র করতে হবে, সাথে সাথে কিন্তু সমস্ত শিক্ষক এই আলটিমেটাম উইথড্র করেছে। অর্থাৎ তারা এটার সমাধান চায়। এখন যে অবস্থাটা হয়েছে, তারা তো কোনো এই শিক্ষাবর্ষে তারা যে পরীক্ষা নেওয়ার কথা, এখন ক্লাস খোলার চেয়ে বড় জিনিসটা হচ্ছে আমরা মনে করি সে ছাত্রদের পরীক্ষা নেওয়া। এখন তাদের দাবি যে জিনিসটা হচ্ছে, যে ভাইস চ্যান্সেলরের আন্ডারে রেজাল্ট ম্যানিপুলেশন হয়, আমরা মনে করি তার আন্ডারে এই শিক্ষাবর্ষের পরীক্ষা হওয়ার কোনো জাস্টিফিকেশন নাই। দ্যাট ইজ দেয়ার ডিমান্ড, রাইট? তো তাহলে এটার উত্তর তো সরকারকেই খুঁজে বের করতে হবে। আমরা আশা করবো যে এটার উত্তর খুব শীঘ্রই খুঁজে বের করে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি অতিথিদের সঙ্গে আরো আলোচনা। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক প্রাণগোপাল দত্তের কাছে মেডিকেল ভর্তি পরীক্ষার ইয়েটি নিয়ে শুনছিলাম। আপনি যদি স্যার একটু বলতেন, আমাদের সাথে আমাদের চট্টগ্রাম, খুলনা এবং সিলেটে 2 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক এবং অভিভাবক আছেন, যে তারা এক ধরনের আশঙ্কা এবং এক ধরনের ইয়ের মধ্যে আছেন। এই ক্ষেত্রে তাদের করণীয় সম্পর্কে স্যার যদি আপনি একটু পরামর্শ দিতেন, যে তারা কি করবে। তাদের আশঙ্কাটা কি? তাদের আশঙ্কাটা হচ্ছে যে এই যে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা না হলে যে ভর্তি পরীক্ষাটা হবে, যেহেতু নম্বরটা গোপন, সেই ক্ষেত্রে কোনো ধরনের অন্য কোনো কিছু হবে কিনা, তারা এটা ঠিক মতো নম্বরটা বোর্ড ম্যানিপুলেট করে কিনা, বোর্ড ম্যানিপুলেট করে কিনা, সেটা করবে না সেটা তো আমি বলতে পারবো না, বা করবে সেটা আমি বলতে পারবো না। কিন্তু প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে, যেহেতু সবগুলা ইউনিভার্সিটিতে, অর্থাৎ এখন গ্র্যাজুয়েশনের জন্য যারা ভর্তি হবে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা, সব জায়গাতেই পরীক্ষা হচ্ছে, এখানে হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। আর যদি পরীক্ষা নাই নিতে হয়, তাহলে কিন্তু 2 বছর আগে থেকে বলে আসতে হবে, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে থেকে। মানে দিস ইজ মাই স্ট্রিক্ট। কারণ আপনি দাদার সাথে একটি সিম্পল কথা বলি, এই পরীক্ষা না নেওয়ার ঘটনাটা আমার কাছে অহরহ মনে হয় যে এটা সামরিক আইন জারি করলে যেরকম সকালে উঠে আমরা একটা করে প্রজ্ঞাপন পেতাম, আমার কাছে এটাই জিনিস লেগেছে। দুনিয়ার সব জায়গাতেই এর চেয়েও খারাপ জিনিস ঘটে, আগে থেকে জানানো হয়, জনগণকে প্রস্তুত করা হয়। এখানে কিন্তু আরেকটা কথা আছে, যখন এডমিশন টেস্ট নেওয়া হয়েছে,
আমি জানি যে মেডিকেলের অ্যাডমিশন টেস্টও অত্যন্ত সুষ্ঠুভাবে নেওয়া হয়, কিন্তু তারপরেও ছেলেপেলেরা কিন্তু সবসময় বলেছে যে কোশ্চেন আউট হয়েছে, রেজাল্ট ম্যানিপুলেট হয়েছে ইত্যাদি ইত্যাদি। তবে আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন কিন্তু মার্কের উপরে ভিত্তি করে ভর্তি হয়েছিলাম। আমরা এখন কথা বলছি চট্টগ্রাম থেকে মেডিকেল কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী মোহাম্মদ ওমর ফারুকের সঙ্গে। মোহাম্মদ ওমর ফারুক, আপনি নিশ্চয়ই এতক্ষণ শুনছিলেন যে আমাদের প্যানেলিস্টরা বলছেন মেডিকেল কলেজে ভর্তি হওয়ার প্রসঙ্গে। আপনি বা আপনার আশঙ্কা বা আপনার আশা বা আপনার মতামতটা একটু আমাদেরকে বলুন এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে। মোহাম্মদ ওমর ফারুক। আমার মতামত হচ্ছে আমরা যারা ওল্ড ব্যাচের স্টুডেন্ট, আমরা 1 বছর ধরে পরিশ্রম করে আসতেছি, যে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি একজন ভালো ডাক্তার হব। সো এখন যে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে হয় কি, মানে ডিসিশনটা দেওয়ার আগে আমাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে একটা দীর্ঘমেয়াদী সময় নেবে ডিসিশনটা দেওয়ার জন্য। তো হুট করে আমরা 1 বছর ধরে পরিশ্রম করার পর আমাদেরকে বলতেছে যে মেডিকেল পরীক্ষা হবে না। তো এই ধরনের একটা ডিসিশন কি কখনোই মেনে নেওয়া সম্ভব? আপনাকে ধন্যবাদ। আমি খুলনা থেকে সাখাওয়াত হোসেন বিপ্লবের কাছে জানতে চাইবো যে এই ব্যাপারে আপনার মতামত। সাখাওয়াত হোসেন বিপ্লব। প্রফেসর প্রাণগোপাল দত্ত স্যার যখন বলছেন যে এই ব্যাপারটা, আমি স্যারকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং তার মতো হতে চাই বলেই আমি মেডিকেলে ভর্তি হতে চাই। তো যে সামরিক আইন জারির মতো এই যে আইনটা, এই যে প্রজ্ঞাপনটা জারি করছে, ফলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা সবসময় প্রস্তুত ছিলাম যে মেডিকেলে ভর্তি হব, কিন্তু মাত্র 1 মাস আগে যখন আমরা জানতে পারলাম তখন আমাদের স্বপ্ন একদম পুরো ভেঙে গেছে। এই অবস্থায় আমরা কি করতে পারি? আমাদের তো সামনে আর কোনো পথ নেই। যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয় তাহলে যে ম্যাথ করতে হবে সেটা আমাদের এখন করা নেই, মাত্র 1 মাস আছে। এই 1 মাসে আমরা কি প্রস্তুতি নিতে পারি? ফলে আমাদের দাবি হচ্ছে কি যে অন্তত পক্ষে আরো 2 বছর, তা না হলে এই আমাদেরকে আগে থেকে জানাতো, আমরা মানসিকভাবে প্রস্তুতি নিতাম, কিন্তু আমরা মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাইনি। ফলে আমাদের ভিতরে যে ক্ষোভ বিক্ষোভ আমাদের থাকার কথা এখন পড়ার টেবিলে, কিন্তু এখন আমাদেরকে জেলখানায় থাকতে হচ্ছে, রাজপথে থাকতে হচ্ছে। যেই দিন থেকে জিপিএ বা গ্রেডিং পদ্ধতি চালু হয়েছে সেই দিন থেকে আমরা কিন্তু নম্বর পদ্ধতি দেখার যে সিস্টেম, মানে নাম্বার জানার, গোপন নাম্বার জানার অধিকারটা আমরা হারিয়ে ফেলছি। ফলে এখন যে গোপন নাম্বারের ভিত্তিতে আমাদের নেওয়া হবে সেটা কিভাবে সম্ভব? এখন আমি বলতে চাই কি, তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং এই অবস্থান থেকে সরে আসুক এবং ছাত্রছাত্রীদেরকে আবার পড়ার টেবিলে নিয়ে যাক। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। আপনার বক্তব্য পরিষ্কার বোঝা গেছে। সিলেট থেকে আমরা ইতিহাস বিভাগের একজন শিক্ষক জনাব সাব্বির আহমেদের সঙ্গে কথা বলছি। জনাব সাব্বির, আপনি কি মনে করেন যে এই ভর্তি পরীক্ষা বা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যে এক ধরনের চলছে সেটা নিয়ে আপনার মতামত কি? জনাব সাব্বির আহমেদ। আমি বলতে চাচ্ছি, জি আসসালামু আলাইকুম, আমি বলতে চাচ্ছি যে এখন এদেরকে এটা চাপিয়ে দেওয়া। আজকেও আমাদের সিলেট অঞ্চলে দেখলাম যে শহীদ মিনারে ছাত্রছাত্রীরা যেরকম বক্তব্য দিচ্ছে এটা অনেকটা রাজনৈতিক বক্তব্যই হয়ে যাচ্ছে, এবং এই রাজনৈতিক বক্তব্যটা ছাত্ররা দিত না বা অভিভাবকরাও দিত না যদি না এটা তাদের প্রিপারেশন থাকতো। এই প্রিপারেশনটা যদি থাকতো তাদের আগ থেকে, পূর্ব থেকেই, তাহলে আজকে তারা মাঠে নামতো না বা রাস্তায় নামতো না। তবে এই জন্য এটা সরকারই তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। তবে সরকারে, আমার মনে হয় সরকারের এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করা উচিত। সাব্বির আহমেদ, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক আনোয়ার হোসেন, আপনার কাছে আসবো হচ্ছে একটি অন্য বিষয় নিয়ে, যে আন্দোলনের যে ভাষা বা যে কোনো কারণেই হোক, এটা শিক্ষক পরিবর্তনের জন্য হোক, এমনকি খুব মর্মান্তিক একটা ঘটনা, যে দুর্ঘটনায় একটা ছাত্র মারা গেল, আজকের ঘটনাটা যদি, এই আন্দোলনের এই প্রকৃতিটা সম্পর্কে আপনি যদি। আমি আসলে যখন আমি এখানে এসছি ঠিক 11টা বেজে গেছে, আমার আসতেও দেরি হয়েছে, কিন্তু আজকে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা গেছে বাস চাপা পড়ে, সেই জন্য তো আমরা সত্যি দুঃখিত। কিন্তু যে ঘটনাটি আমরা দেখলাম টেলিভিশনে, শুনলাম, আমার আসতেও দেরি হলো, যেই যে ছাত্ররা, উত্তেজিত ছাত্ররা বাঁশ লাঠি হাতে নির্বিচারে ভাঙছে গাড়ি, এই যে এটা তো সংস্কৃতি বলবো না, অপসংস্কৃতি। এবং এই ব্যাপারটা আমি জাহাঙ্গীরনগরেও দেখেছি। এটা থেকে আমাদের মুক্ত তো হতেই হবে, এবং এখানে আমাদের শক্ত হতে হবে, সরকারকে শক্ত হতে হবে, বিশ্ববিদ্যালয়কে শক্ত হতে হবে। আমি তো বলবো যে এই যে টেলিভিশনে ফুটেজ যেগুলো আছে, যাদের হাতে লাঠি আছে, আমরা শুনলাম মাত্র 150, না হয় 200। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন ছাত্র আছে? আমি তো মনে করি এদের চিহ্নিত করে, যাদের ছবি আছে তাদেরকে জেলে পুরতে হবে, কঠিন শাস্তি তাদের দিতে হবে, এবং সেই শাস্তিমূলক ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন। এবং সেটা যদি তার জন্য এটা করতে গেলে আবার অন্য রকম বিষয়টা, মানে নিয়মতান্ত্রিক আন্দোলন বা অন্য, এটা কি কোনো নিয়মতান্ত্রিক আন্দোলন? এটা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলন নয়। এটা হচ্ছে
একদম সরাসরি সরাসরি একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং এই একটা স্বাধীন দেশে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে পারে না। স্যার শিক্ষকদের আন্দোলন সম্পর্কে আপনি কি বলবেন স্যার? আমি- শিক্ষকদের আন্দোলনের ক্ষেত্রে শিক্ষকরা ক্লাস নেওয়া বন্ধ করছেন, অনেক ক্ষেত্রে উপাচার্যের পদত্যাগের দাবিতে রাস্তায় অবস্থান করছেন, সেটাও তো আমি একই কথা বলবো শিক্ষকদের বিষয়ে, কারণ আমাদের শিক্ষকদের কাছ থেকেই তো শিখবে ছাত্রছাত্রীরা। এবং খুবই দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা এখন আমরা বুয়েটে যেটা দেখছি শিক্ষকদের, এটাকে আমি কোনোভাবেই কিন্তু এটাকে আমি সায় দিতে পারি না। শিক্ষকেরা আমরা নিজেরাও কিন্তু আন্দোলন করেছি স্যার, আপনি এবং সব- আমরা রাস্তায় নেমেছি, আমরা কারাগারে গিয়েছি, ছাত্রদের পাশে দাঁড়িয়েছি, বিপন্ন ছাত্রদের। কিন্তু আজকে যেটা দেখছি, জাহাঙ্গীরনগরেও দেখলাম, এখানেও দেখছি, এটা তো আমরা এটা থেকে এটা আমি কেন স্যার দুটার মধ্যে গুণগত পার্থক্য যদি একটু বলতেন, কেননা স্যার আপনি এখন প্রশাসনের অংশ বলেই কি স্যার আন্দোলন কম চাচ্ছেন? বা না না না, আমি তো আন্দোলন চাই। আমি তো ছাত্রদের সবসময় বলি যে তোমরা সেই সব আন্দোলন করো। যেমন আমি বলেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো প্রাচীর নেই, সীমানা প্রাচীর নেই, সেখানে ওই ডেইরি ফার্মের সীমানা প্রাচীর আছে, তারপর অন্যান্য সকল প্রতিষ্ঠানের আছে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় 41 বছর হয়েছে, তার কোনো সীমানা প্রাচীর নেই। সীমানা প্রাচীর তার শুধু নিরাপত্তার জন্য নয়, তার যে একেবারে স্বকীয়তা, আইডেন্টিটি, তার জন্য। আমি তো বললাম যে তোমরা তো কখনো সেই আন্দোলনটা করলে না যে তোমাদের একটা নিজস্ব সীমানা প্রাচীর দরকার, তোমাদের এখানে বাজেটে তোমাদের টাকা বাড়ানো দরকার, সেই তোমাদের লাইব্রেরির আরও ভালো হওয়া দরকার, তোমাদের এখানে বাজেটে তোমাদের টাকা বাড়ানো দরকার, সেই তোমাদের লাইব্রেরির আরও ভালো হওয়া দরকার। সেগুলো নিয়ে আন্দোলন করো, এবং সেই আন্দোলনে তো আমি তোমাদের সামনে থাকবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমরা আবার স্থপতি মুবাশির হোসেনের কাছে আসবো যে এই বিষয়গুলি নিয়ে এবং বুয়েটের অচল অবস্থার অবসান কিভাবে ঘটনা যায় সেটা নিয়ে আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব স্থপতি মুবাশির হোসেন, আপনি একটু বলবেন যে ভিসি নিয়োগে মানে দলীয় পরিচয়ের যে ব্যাপারটা, গত দুই টার্ম যদি আমরা না বলি, যে মুখ্য আসে এবং তারপরে শিক্ষক নিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে যে এইটাই কি আসলে আমাদের উচ্চশিক্ষায় ইয়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি করে? দেখেন, বিশ্বের সব জায়গায় কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে সামগ্রিকভাবেই কিন্তু দলীয় ইমপ্লিমেন্টেশন গুলো আসার কারণটা হচ্ছে তাদের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমি বলে নেই এই জিনিসটা আসে, এটা কিন্তু সেখানে কেউ বাধা দেয় না। আমাদের এখানে যে প্রবলেমটা হয়ে যায় যে দলীয় লোককে আনতে গেলেও আমরা দলের ভালো লোকটিকে খুঁজে বের করতে পারি না কেন। যেরকম মনে করেন বুয়েটের কথায় যদি আমি আসি, আমি যদি দলীয় লোক নিয়ে আসি, যে এমন একজন ভাইস চ্যান্সেলরকে নিয়ে আসলাম যিনি খুলনাতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, এমন একজন লোককে নিয়ে আসলাম যিনি আপনার আমাদের যে ট্র্যাডিশন 1 থেকে 3 ভিতরে টিচার হয়ে এখানে চলে আসা, সেই ট্র্যাডিশনগুলি আমরা ব্রেক করেছি। আমি মনে করি যদি আমার আওয়ামী লীগ, স্যার আমি একটু আপনাকে জানতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়ে আসে টার্ম শেষ হলে কোথায়? দলীয় হিসাবে আনা না, তার মেধা এবং তার কার্যক্রম। না, আপনি বললেন যে পৃথিবীর সব দেশেই শিক্ষা ক্ষেত্রে আসে না। আপনি কি কখনো চিন্তা করতে পারেন না, মানে ট্রিনিটি কলেজের মাস্টার হচ্ছেন, মাস্টার অফ দ্য ট্রিনিটি কলেজ হচ্ছেন একজন লেবার বা একজন কনজারভেটিভ? কোনোদিনই না, এটা তো হওয়ার প্রশ্নই ওঠে না। প্রশ্নটা হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে যে জিনিসটা দেখি যে কোনো প্রতিষ্ঠানেই সরকার পরিবর্তনের সাথে যে দলীয় লোকগুলি আসে, সেখানেও যদি সঠিক লোকগুলিকে দেওয়া হতো তাহলেও কিন্তু আপনার এই জিনিসটা ট্রিমেন্ডাসলি মিনিমাইজ করা সম্ভব ছিল। আর শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়াঙ্গন, এখানে কিন্তু দলীয় সিদ্ধান্ত থাকে কিন্তু দলীয়করণ করা হয় না। আমাদের এখানে যে চিন্তাটা কাজ করছে সেটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত এবং দলীয়করণ করার একটা প্রচেষ্টা থাকে। এইখানেই কিন্তু আমাদের এই বিগেস্ট কনফ্লিক্টটা প্রতি ক্ষেত্রে হচ্ছে। কারণ বর্তমান সরকার সিদ্ধান্ত নেবে কিভাবে এডুকেশন হবে, কিভাবে ফ্লারিশ করবে, এটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু এটা কার্যকর করানোর সময় যদি যে আপনি যে কথা বললেন যে রহিম বা করিমকে নিয়ে এসে কি ভিসি বানাবো না অমুককে বানাবো, এই সিদ্ধান্তটা কিন্তু
সঠিক মেধার উপর ভিত্তি করেই করতে হবে। একই প্রশ্ন অধ্যাপক প্রাণগোপাল দত্ত আপনাকে করতে চাই যে এই যে শিক্ষাঙ্গনের দলীয়করণ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং শিক্ষক উপাচার্য নিয়োগে উপযুক্ত যদি করি। অ্যাকচুয়ালি যেমন আমার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা যখন 2009 সালের 25শে মার্চ মনোনয়ন বা নিয়োগ পেলাম, সেখানে কিন্তু ফলো করা হয়েছিল শিক্ষকদের মধ্যে সিনিয়রিটির দিক দিয়ে 1, 2, 3, 4 এরকমকে। যেমন আমি 2 নম্বরে ছিলাম, প্রফেসর আনিসুল হক 1 নম্বরে ছিলেন, মোয়াজ্জেম হোসেন সাহেব 4 নম্বরে ছিলেন, এরকম 4টা লোককেই নেওয়া হয়েছে, যার জন্য আমাদের এখানে কিন্তু এই কনফ্লিক্টটা হয়নি। কেউ বলতে পারেনি যে 10 জনকে বা 50 জনকে ডিঙিয়ে একজনকে আনা হয়েছে। আর মোবাশ্বের ভাই যে কথাটা বললেন, সেখানে এই কথাটাও সত্যি যে সরকারের একটা ডিসিশনকে ইমপ্লিমেন্ট করার জন্য এই সরকারের আদর্শের প্রতি যার নৈতিক সমর্থন আছে, সে থাকলে এটা যতটুকু বাস্তবায়ন সম্ভব হবে, অন্য কেউ কিন্তু সেটা করবে না। আমি আপনাকে সিম্পল 2টা উদাহরণ দিই। আপনি জানেন আমার বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের নিচে কতগুলি দোকান আছে? 57টা দোকান আছে, একটা ব্যাংক আছে। এই দোকানগুলা, ব্যাংকগুলা, এই বিল্ডিং 9 তলা, উপরের 8 তলার মালিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই দোকানগুলোর মালিক ছিলেন বাইরের লোকরা। হাউ ইট ইজ পসিবল? এটা কিন্তু 1976 সাল থেকে চলে আসছিল। আজকে যেহেতু আমি দায়িত্বটা পেয়েছি বা পাওয়ার পরে আমরা এটাকে উদ্ধারের চেষ্টা করলাম, আইনের আশ্রয় নিলাম এবং আইনের কাছ থেকে একটা সঠিক রায় পেলাম, এখন এই সম্পদগুলো আমার হলো না। সম্পদগুলো তো লুটতরাজ হচ্ছিল। আবার পাশাপাশি দেখেন আরেকটা জায়গা যেটা ছিল, যেখানে আপনার ওই যে কি আমেরিকান এমবাসির একটা জায়গা ছিল, সেই জায়গাটা মানে একটা লুটতরাজের মতো ছিল। সেই জায়গাটা কিন্তু আজকে বিশ্ববিদ্যালয় তার লাগোয়া জায়গা বলে ভূমিদস্যুদের হাত থেকে কিনে আনতে পারছে, বিকজ আমি চাচ্ছি বিশ্ববিদ্যালয়ের উন্নতি হোক। জি, অধ্যাপক আনোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে সরকারের যে মানে পলিসি বা সরকারের যে নৈতিক বা আদর্শিক জায়গাটা, সেইটা শিক্ষা প্রতিষ্ঠানে বা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সেইটার অনুবাদ হওয়া কতটা জরুরি আসলে? হ্যাঁ, সেটা বা সেইটার অ্যাডমিনিস্ট্রেশন সেটা নির্ভর করে আসলে সরকারের কি হওয়া উচিত, সেটার সাথে সাথে আবার বিশ্ববিদ্যালয়গুলোর ভাবনা এ সম্পর্কে কি হবে, এটাও কিন্তু জড়িত। এখন বিশ্ববিদ্যালয়গুলো আসলেই হওয়া উচিত যে এটা মুক্তবুদ্ধির জায়গা, প্রগতিশীলতার জায়গা, মানবিকতার জায়গা, একটা অসাম্প্রদায়িক চেতনার জায়গা। এখন ধরুন সরকারে আছে সম্পূর্ণ বিপরীত চিন্তার সরকার। এখন তারা যদি তাদের সেই দলীয় চিন্তার লোকজনকে সেখানে বিশ্ববিদ্যালয়ে বসিয়ে দেন, তাহলে যে বিশ্ববিদ্যালয়ের যে একেবারে যে কথাগুলো বললাম, সেগুলো তো তখন বাস্তবায়ন সম্ভব হয় না। অন্যদিকে দেখুন, যদি সরকার হয় গণতান্ত্রিক, যদি সরকার হয় প্রগতিশীল, যদি সরকার হয় অসাম্প্রদায়িক, তাহলে এবং সেই চেতনার যদি মানুষজন সেখানে আসেন, শিক্ষিত জন সেখানে, তাহলে সেটা হয় কাঙ্ক্ষিত। সুতরাং সেই প্রত্যেকটা বিষয় হচ্ছে সেখানে আপেক্ষিক এবং সেই বিষয়টা বিবেচনা করা দরকার। এখন ধরুন যে বাংলাদেশের চেতনার যারা একেবারে পরিপন্থী, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছে, এখন সেই চেতনার লোকগুলিকে যদি বিশ্ববিদ্যালয়ের একেবারে উপাচার্য হিসেবে বসিয়ে দেওয়া হয়, তাহলে তো বিশ্ববিদ্যালয়গুলো পরিণত হবে সেই একেবারে পশ্চাৎপদ চিন্তা এবং অন্ধকারে ঢেকে যাবে। সুতরাং এই বিষয়গুলো ভাবনায় রেখে যদি আমরা বিষয়গুলোকে বিবেচনা করি, তবে এখানে যে আলোচনাগুলো হচ্ছে আমি তা সমর্থন করি এই দিকে যে বিশ্ববিদ্যালয়ে আসলেও যোগ্য শিক্ষকদের কিন্তু যথাস্থানে বসানো দরকার। যোগ্য, কিন্তু স্যার এইটা তবে সেখানে যে কথা আপনি জানতে চাচ্ছিলেন যে চক্রের মধ্যে পড়ে যাচ্ছে না স্যার? এটা চক্রের, হ্যাঁ, সেখানে যে আপনি বিশ্ববিদ্যালয়কে মুক্তবুদ্ধির জায়গা বলছেন, কিন্তু মুক্তবুদ্ধির জায়গাটা থেকে যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলো রাজনৈতিক নেতৃবৃন্দের উপর সেরকম নির্ভরশীল হয়, সেটা কি আর মুক্তবুদ্ধি? আমি একটু বক্তব্য দিতে পারবো? জি স্যার, অবশ্যই। যদি জি, না বলুন, আমি তারপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিন্তু বেশি দিন আয়ুষ্কাল না, 1998 সালের 30শে এপ্রিল এটা হয়েছে। 1998 সালের 30শে এপ্রিল হওয়ার পরে যখন আমাদের প্রফেসর কাদেরী সাহেব ভাইস চ্যান্সেলর ছিলেন, আমরা পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে পোস্ট গ্রাজুয়েট ডাক্তার তৈরি করার জন্য রেসিডেন্সি প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম শুরু করলাম, যেটা আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, এই প্রত্যেক দেশে আছে, ডেভেলপড কান্ট্রিতে আছে। শুধুমাত্র ছিল না ব্রিটেনে, ব্রিটেনও কিন্তু আজকে সেই রেসিডেন্সি প্রোগ্রামে চলে আসছে। আমরা রেসিডেন্সি প্রোগ্রামটা চালু করলাম, যে 2001 সালে সরকার পরিবর্তন হলো, রেসিডেন্সি প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হলো।
একটা ডাক্তার তৈরি করার জন্য রেসিডেন্সি প্রোগ্রামের কোনো বিকল্প নেই। আর এই যে ডিগ্রি ডিজিজ এবং ডিগ্রি বিজনেস, এটা কিন্তু ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গেছে, সেই ব্রিটিশদের উত্তরাধিকার হিসেবে আমরা করছি। আমেরিকাতে কিন্তু এক এমডি ডিগ্রি আছে, এরপর আর কোনো ডিগ্রি নেই। আর কেউ যদি রিসার্চ মেডিসিন করে, পিএইচডি ডিএসসি করে, সেটা আলাদা লাইন। এমডি করে তারপরে একজন হয়তো নেফ্রোলজিস্ট হতে চান, নেফ্রোলজিস্টের 3 বছর 4 বছর কাজ করেন, 5 বছর কাজ করেন। আমরা এই সিস্টেমটা এখানে আনছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে কি এখানে এক মেডিসিনের উপরে 7, 8, 5টা করে ডিগ্রি দেওয়া হচ্ছে, এবং ছেলেপেলেরা সুযোগ নিয়ে নিয়ে ঢাকা শহরে থাকার জন্য এগুলি করছে। আমি আপনার বক্তব্য যে অধ্যাপক আনোয়ার হোসেন বলছেন। আমাদের যে 4টা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখানে 73 অ্যাক্ট আছে, সেখানে কিন্তু উপাচার্য নিয়োগের গণতান্ত্রিক ব্যবস্থা আছে। সেখানে সেনেট থাকবার কথা এবং ক্রিয়াশীল সেনেট, এবং সেই সেনেটে 3 জনের প্যানেল হবে, এবং সেখান থেকে মহামান্য রাষ্ট্রপতি একজনকে নির্বাচন করবেন। সুতরাং সেখানে সরকারের সরাসরি সেখানে নিয়োগের কিন্তু কোনো সুযোগ নেই। কিন্তু স্যার এই সিস্টেম ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে না, রাজশাহীতে 1 যুগ ধরে চলছে না, চট্টগ্রামে 2 দশক ধরে চলছে না, জাহাঙ্গীরনগরেও স্যার চলছে না। না, জাহাঙ্গীরনগরে চলছে। এই আপনি আসার পরে সুতরাং আমি এখানে বলতে চাই, বিষয়টা নির্ভর করে উপাচার্যদের উপরে। এটা যদি উপাচার্যরা কেউ বলেন সরকারের গ্রিন সিগন্যাল নেই, কেউ বলেন যে চাচ্ছেন না, এই ব্যাপারগুলি যে ভ্রান্ত এবং যে সঠিক, এবং এই সব বিষয় নিয়ে আমাদেরকে উচ্চ আদালতে যেতে হচ্ছে। উচ্চ আদালত বলছে যে এখানে মানে পুরো ব্যাপারটাই স্যার একটা। সুতরাং এইটা স্পষ্টভাবেই বলি, এটা নির্ভর করে উপাচার্যের উপরে। আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাকে তো 4 বছরের জন্য সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু আমি তো যে সেখানে উপাচার্য প্যানেল নির্বাচন দিয়েছি, আমি সরকারের সঙ্গে কোনো পরামর্শ করিনি, এবং সরকারও সেখানে কোনো বাধা দেয়নি, এবং সেটা তো হয়েছে। সুতরাং সেটা সম্ভব, সেটা করা যায়। আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অতিথিদের সাথে আরো কথা হবে। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে অধ্যাপক আনোয়ার হোসেন, আপনি বলছিলেন 73 অধ্যাদেশ এবং 4টি বিশ্ববিদ্যালয়ের কথা। আপনি যেখান থেকে বলছিলেন তারপর থেকে একটু আবার মানে একটু যোগ করতে চাই যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং শিক্ষকদের রাজনীতি করার সুযোগ আছে। ছাত্র শিক্ষকদের দলীয় রাজনীতি বা দল নির্ভর রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আসলে কতটা জরুরি? একেবারেই জরুরি নয়। আসলে শিক্ষাঙ্গনে কোনো ছাত্র রাজনীতি নেই এখন। এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়, কিন্তু ছাত্র রাজনীতি নেই। ছাত্র রাজনীতি যে রাজনীতিটা আমরা দেখেছি, ছাত্র রাজনীতি নেই বলেছেন, কিন্তু আছে দলীয় লেজুর ভিত্তি, এবং সেটা ছাত্র রাজনীতি নয়, এবং সেটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, কোনো উপযোগিতা নেই তার, এবং ছাত্রছাত্রী এটা চায় না। শিক্ষক রাজনীতিও একেবারে লেজুর ভিত্তির রাজনীতি হয়ে গেছে, এবং সেই রাজনীতিও সাধারণ শিক্ষকরা পছন্দ করেন না। স্যার, আমরা যদি দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে 52 জন বিশিষ্ট নাগরিক একটি বিবৃতি দেওয়ার পরে আবার 61 জন বিশিষ্ট নাগরিক একটি বিবৃতি দিয়েছেন, এবং আমাদের যারা বিবৃতি দিয়েছেন সেই সবগুলি লোক একদম চেনা, আমরা জানা যে কারা কোন পক্ষে বিবৃতি দিবে। যেমন আমি ডক্টর ইউনূসের বিষয়ে, শুধু ডক্টর ইউনূস নন, আরো বিভিন্ন বিষয়ে শিক্ষক কিংবা বুদ্ধিজীবী আলোকিত মানুষরা বিভিন্ন সময় বিবৃতি দেন, এবং সেই বিবৃতি অনেক সময় কাজেও লাগে এবং প্রয়োজনও পড়ে। তো কিন্তু সেটা যদি একেবারে দলীয় বিবেচনায় করেন, সেটা কাঙ্ক্ষিত অবশ্যই নয়। কিন্তু এটা সবাই প্রত্যাশাও করে যে দেশে যাদেরকে সিভিল সোসাইটি বলা হয়, তারা বিভিন্ন সময়ে সংকটে এবং বিভিন্ন ইস্যুতে তারা কথা বলবেন, এবং সেখানে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন, এবং ডক্টর ইউনূসকে নিয়েও কথা বলছেন। ডক্টর ইউনূস তো তিনি শুধু যে শান্তি যে বক্তব্যটা দিয়েছিলেন, একদম পুরো রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন, মনে হলো যেন সরকার উৎখাতের বক্তব্য। সেটা মানে সেই জন্যই এটার একটা রাজনৈতিক পাওয়া গেল আর কি, রাজনৈতিক রং পাওয়া গেল, এবং সেই রংটার আমরা অনেক মানে স্পষ্ট ব্যবহার দেখছি, বিশেষ করে শিক্ষকদের ক্ষেত্রে। এই শিক্ষকদের একদমই দলীয়করণটাকে মানে আপনি কিভাবে দেখছেন? একটা জিনিস হচ্ছে যে শিক্ষকদের কিন্তু দলীয়করণ হলে পারে ছাত্রদের উপর এটা কিন্তু এফেক্ট হবেই। অর্থাৎ আমি যদি একটি দলকে নিয়ে চিন্তা করি, একজন শিক্ষক হিসেবে আমি মাস্টারিও করি,
আমি যদি একটি দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকি, আমাকে কিন্তু ওই চিন্তা চেতনা ছাত্রদের ভিতরে যদি সংক্রামিত করার একটা উদ্দেশ্য থাকে, যদি নিউট্রাল না হতে পারি, তাহলে কিন্তু এডুকেশন থেকে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রেই কিছু ছাত্রের প্রতি আমার অলওয়েজ বিতৃষ্ণা হবে। কিন্তু শিক্ষকের নিজস্ব রাজনৈতিক চিন্তা চেতনা থাকতে পারে, তাকে কিন্তু, যেরকম আমি এখন বলি যে বাংলাদেশের প্রেসিডেন্ট আওয়ামী লীগ থেকে তো এসছেন, বাট উনি কিন্তু এখন আওয়ামী লীগের কেউ না, উনি হচ্ছেন বাংলাদেশের প্রেসিডেন্ট, জনগণের প্রেসিডেন্ট। শিক্ষক কিন্তু ওই জায়গায় থাকতে হবে। শিক্ষকের কাছে প্রতিটি ছাত্রই তার সন্তান তুল্য এবং তাকে গ্রহণ করতে হবে রাজনীতির ঊর্ধ্বে থেকে। শিক্ষকের নিজস্ব রাজনৈতিক চিন্তা চেতনা অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি। ডক্টর প্রাণগোপাল দত্তের কাছে জানতে চাইবো যে আমরা দেখি যে আপনি রাজনৈতিকভাবে অনেক সচেতন একজন, আপনার রাজনৈতিক সত্তাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমার রাজনৈতিক সত্তাটাকে এখন আমি আমার বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনার ভিতরেই রাখি না, এটা অ্যাবসলিউটলি ইন মাই সোল। এবং যার জন্য মোটামুটিভাবে 4 বছর আমরা অত্যন্ত সুন্দরভাবে এটা চালিয়েছি। এবং এই 4 বছরের মধ্যে নিশ্চয়ই আপনি দেখেননি যে, যেটা আগে দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন যে দলীয় ভিত্তিতে ভর্তি করা হয়েছে, দলীয় ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হয়েছে, এটা কিন্তু আসেনি। বরং কোথাও যদি সামান্যটুকু সন্দেহ হয়েছে বা কোনো পত্রিকা কিছু বলেছে বা সেটা তথ্য প্রমাণ আমাদের কাছে আসছে, আমরা সেই ইন্টারভিউটা মতো বাতিল করে দিয়েছি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্র যাদেরকে আমি স্নাতকোত্তর চিকিৎসাতে ভর্তি করাবো, শিক্ষক যাদেরকে নেব, তাদেরকে মেধা এবং তাদের যে মেধা ছাড়ো তাদের অ্যাপটিটিউড, অ্যাটিটিউড এবং তাদের মোরাল ক্যারেক্টারে প্রত্যেকটা জিনিস বিবেচনা করে আমাকে নিতে হবে। স্যার আপনার একটা প্রশ্ন না করে পারছি না স্যার, আপনার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ আছে? না, একেবারে নাই স্যার। আপনি মন্ত্রী হতে চান বা প্রধানমন্ত্রী হতে চান, রাষ্ট্রপতি হতে চান, এরকম কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ? কোনো কিছু হতে চাই না। আমি একজন চিকিৎসক, আমি একজন চিকিৎসক হিসেবে বেঁচে থাকতে চাই। স্যার আমরাও চাই যে স্যার আপনি চিকিৎসক হিসেবে থাকেন স্যার। আমার ব্যক্তিগত আমার একটা সুযোগ হয়েছিল যেটা অনেকের হয় না, যে আমি সোভিয়েত ইউনিয়নের মতো দেশে 3.5 বছর ছিলাম, জার্মানিতে 6 মাস ছিলাম, ম্যানচেস্টারে প্রায় 1.5 বছর ছিলাম। অর্থাৎ সমাজতান্ত্রিক বিশ্ব, পুঁজিবাদী সব দেখেছি। এটা দেখে আমার একটা ধারণা হয়েছে যে ডাক্তাররা কোথায় বেশি সম্মানিত। ডাক্তাররা কিন্তু সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বেশি সম্মানিত। একজন ডাক্তার ঠিক গডের পরে দেবতাদের উপরে একজন ডাক্তার রোগীর কাছে। স্যার গড আর দেবতার মাঝখানে একটা ঈশ্বর আর দেবতা মাঝখানে। অধ্যাপক আনোয়ার হোসেনের কাছে একদম 30 সেকেন্ডে একটু জানতে চাইবো যে স্যার আপনি তো মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বা ছাত্রদের মধ্যে কিছু অংশ আপনাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি, এই অবস্থাটা কি কাটছে একটু? আপনি ছাত্ররা নয়, ছাত্ররা এবং শিক্ষকদের মধ্যেও যেটা এটা খুবই স্বাভাবিক। তাদের 41 বছর একটা বিশ্ববিদ্যালয় তাদের মধ্যে হতে পারে, কিন্তু সেটাও কিন্তু এখন আর সেই মনোভাব আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তারা আমাকে গ্রহণ করেছেন এবং আমিও খুব ভালোবেসে ফেলেছি এই বিশ্ববিদ্যালয়টাকে, জাহাঙ্গীরনগরকে। স্যার আপনি দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু স্যার কয়েক দফা অস্থিরতা দেখা দিয়েছে। হ্যাঁ, সেই অস্থিরতাগুলো এবং সেগুলো নিয়ে তদন্ত হচ্ছে। আমি তো বিচার বিভাগে তদন্ত চেয়েছি এবং সেই তদন্ত সে অবস্থার পরে কিন্তু বিশ্ববিদ্যালয় খুলেছে কয়েকদিন হলো এবং সুন্দরই আছে। এবং আমরা যে বিশ্ববিদ্যালয়ে একটা সংস্কৃতি নিয়ে আসতে যাচ্ছি, একটা শান্তির সংস্কৃতি, একটা সন্ত্রাসমুক্ত বিশ্ববিদ্যালয়, এবং আমাদের বিশ্ববিদ্যালয়টা কিন্তু হচ্ছে একটা আবাসিক বিশ্ববিদ্যালয়। হলগুলোতে বৈধ ছাত্ররা থাকবে এবং সেখানে সহাবস্থান করবে। আমি কিন্তু পরিষ্কারভাবে বলেছি শিবির থাকতে পারবে না, শিবির ছাড়া আর সকল ছাত্র সংগঠন সেখানে সহাবস্থান করবে এবং তাদের সহমর্মিতা, সেই অবস্থাটা কিন্তু আছে। শেষ একটা কথা বলবো, জি, সেটা হলো আজকের যে আলোচনা হলো, এই আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট যে শিক্ষা এবং চিকিৎসা যে দুইটা মৌলিক অধিকার, এটা যদি পণ্য হয়ে যায় তাহলে কিন্তু তার গুণগত মান থাকে না। দুর্ভাগ্যক্রমে শিক্ষা এবং চিকিৎসা দুটাই কিন্তু এই দেশে পণ্যে পরিণত হয়ে গেছে। আশা করব যে এই পরিস্থিতি থেকে আমরা একটু স্থপতি মুবাশশির হোসেনের কাছ থেকে শেষ মিনিটে একটু জানতে চাইবো যে বুয়েট সমস্যাটার কি সমাধান আপনি দেখেন খুব দ্রুত? বুয়েটটা খুব সহজভাবে সমাধান করা যায়। এক সময় ছিল যে একজনকে সরালে পারিয়ে হয়ে যেত। এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমি মনে করি এই দুজন সরকারের সাথে সরকারের দ্বারা নিয়োজিত, এনাদেরকে সরকারিভাবেই যদি অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এনারা নিজেরাই বলতে পারেন যে সরকার আমাকে এখানে ভিসি এবং প্রভিসি করেছিল, আমাকে অ্যাম্বাসেডর করেছে বা আমাকে অমুক ইউনিভার্সিটিতে পাঠিয়েছে। এটা কিন্তু
ঘন্টাখানেকের ভিতরে সমাধান করা সম্ভব। এখানে যে কিন্তু তাদেরকে পদে রেখে সমস্যার সমাধান আর করবে না, তারপরে যে দুইজন আসবে সেই দুইজনের বিরুদ্ধে আন্দোলন হবে না না, তার হবে কি না, এই কোনো কারণে গ্যারান্টি আছে? বুয়েটের যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা ফলো করলে কিন্তু কোনোদিনই আসবে না। আন্দোলন আমরাও আশা করব যে এরকম কোন একটি সমাধান হোক আমাদের। কিন্তু বুয়েট আমাদের সম্বন্ধে বুয়েট- আমার শেষ মন্তব্যটা শুনেন। জি একটা ব্রিটিশ নানের একটা উক্তি আছে যে আমি দেখছি আমার মা এবং বাবা মরে যাচ্ছে, আমি ধরে নেই যে তাদের বয়স হয়েছে, আমি দেখছি যে আমার স্ত্রী মারা যাচ্ছে বা আমার স্বামী মারা যাচ্ছে, আমি অত্যন্ত বেদনা বিদুর হয়ে পড়ি, কিন্তু কোনো মা বাবা চান না তার ছেলের মৃত্যু হোক। আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে যা হচ্ছে শিক্ষকদের সামনে মনে হচ্ছে ছেলে মারা এটা নিশ্চয়ই এই পরিস্থিতি থেকে আমরা উত্তর পাবো। ডক্টর প্রাণগোপাল দত্ত, অধ্যাপক আনোয়ার হোসেন এবং স্থপতি মহসিন হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।